স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিকদের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে 15 ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সরকারের বক্তব্য আসবে বলেও আশা করে বিএনপি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দল এবং অন্যান্য সংশ্লিষ্টদের চাওয়ার উপর নির্ভর করছে নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য তারিখ কী হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধি দল। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আরও ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যায় বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। সাথে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন, দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা আর দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপও চেয়েছে বিএনপি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, যদি দ্রুত এবং একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলটি একমত হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। দেশের চলমান ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। তবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, ডিসেম্বরে নির্বাচন বিষয়ে বিএনপির দাবি নিয়ে সরকার আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্টারিম গভর্নমেন্টের। এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে, এইটুকু আমি জানি এবং এইটুকু আপনাদেরকে আমি জানি। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা। প্রেস সচিব আরও জানান, সংস্কার বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। আসছে 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের কমিশনের প্রথম বৈঠক হবে। সেখানে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও জানান প্রেস সচিব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেশে যা ঘটছে, সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে জড়িতদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা তাদের সাহসিকতা ও নতুন বাংলাদেশ গড়ায় অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই শহীদরা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সম্মানিত করার পদক্ষেপ শুধু মাসিক ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার চেয়েও বেশি কিছু ঘটবে আগামীতে, এমন শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে তাদের সাথে রাখার পরামর্শ দেন। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। স্বৈরাচার যেমন সরকারে আছে তেমনি গ্রামেও আছে মন্তব্য করে তাদের থেকে মুক্ত হতেই তাদের জয় করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।
কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। RFL tool, RFL tool এখন বানাইছে পয়সা জানে আরামসে, পয়সা জানে আরামসে RFL tool-এ। বিএসএমএমইউর প্রিজন সেলে কারাবন্দীদের অবৈধভাবে দেয়া হয় ভিআইপি সুবিধা। সুস্থ কারাবন্দীদের অসুস্থ দেখিয়ে কারাগার থেকে নেওয়া হয় হাসপাতালের প্রিজন সেলে। কারাগারে না থেকে হাসপাতালের প্রিজন সেলে থাকেন আরামায়েশে। সুনির্দিষ্ট এমন নানা অভিযোগে বিএসএমএমইউ হাসপাতালে প্রিজন সেলে অভিযান চালিয়েছে দুদক। আপনার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাবেক যুবলীগ নেতা, তিনি প্রায় 2 থেকে 2.5 বছর এখানে ভর্তি ছিল। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 2.5 বছরের বেশি সময় কারাভোগকালের অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে, ছিলেন রাজার হালে। 2024 সাল পর্যন্ত আমরা এন্ট্রি রেজিস্টার পেয়েছি। দুদকের কাছে তথ্য রয়েছে, কারাবন্দীদের হাসপাতালে প্রথমে প্রিজন সেলে ভর্তি করানোর নিয়ম থাকলেও কিছু কারাবন্দীর ক্ষেত্রে নিয়মের বাইরে সিসিইউ, আইসিইউ এবং কেবিনে সরাসরি ভর্তি করা হয়েছে, যারা সেখানে থাকছেন মাসের পর মাস। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় বিএসএমএমইউর প্রিজন সেলে। 4 ঘন্টার বেশি সময় চলে অভিযান। আমরা যখন রেকর্ডপত্র যাচাই করি বিগত 2-3 বছরের রেজিস্টার সম্পর্কে জানতে চাই, তখন তারা আমাদের রেজিস্টার ঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর। তবে বিগত সময়ের বেশ কিছু নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেই এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে, আইসিইউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর। এরকম আমরা 2-3টা তথ্য আমরা পেয়েছি। তো আমরা পরিচালক মহোদয়ের কাছে ওই 3-4টা ব্যক্তির আমরা ফাইল তলব করেছি। এছাড়াও আমরা আরও কিছু ডকুমেন্টস আমরা ওখান থেকে তলব করেছি। তো সেটা হচ্ছে সংগ্রহপূর্বক আমরা কমিশনে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করব। কারা নিয়মের বাইরে প্রিজন সেলের সুবিধা নিয়েছেন সেই তালিকা সংগ্রহ করছে দুদক। জানা গেছে, অভিযানে পাওয়া তথ্য নিয়ে শিগগিরই কমিশনের প্রতিবেদন পেশ করবে দুদকের এনফোর্সমেন্ট টিম। সরাসরি যে সিসিইউতে বা আইসিইউতে চলে যাবে সেটা তো সম্ভব না, সেটা তাদের যোগসাজশ থাকতে পারে, সেটা আমরা অনুসন্ধানপূর্বক আমরা যখন প্রতিবেদন দেব সেখানে তুলে দেব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। আইনের মধ্য দিয়েই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর ডেভিলের ভূমিকা নিলেই অপারেশনের কথা জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। টিএসসিতে দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে কথা বলেন বক্তারা। যাদের মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরুতেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে চালানো হয় নির্যাতন। জুলাই বিপ্লবের 6 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বীরদের সম্মানের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহতরা তুলে ধরেন সেই সময়কার নির্মমতা। ক্যাম্পাসে হামলা করে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। বক্তারা বলেন, বিগত সময় নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ছিল কুক্ষিগত। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আমরা আর ফ্যাসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফ্যাসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। 10টা একসাথে করে হাফ ডান না রেখে একটা নিয়ে ভালো উদাহরণ তৈরি করা। আই ওয়ান্ট টু স্কেল আপ, দ্যাটস দ্য অ্যাপ্রোচ আই এম টেকিং। যেহেতু আমার লোকবল কম, আমার তুলনামূলক রিসোর্স কম, আমি ধীরে ধীরে শুরু করতে চাই এবং সেটা ঠিক। শুধু আওয়ামী লীগই নয়, যে কেউই বিতর্কিত ভূমিকায় আবির্ভূত হলে দেওয়া হয় আইনের আওতায় আনার হুঁশিয়ারি। বাংলাদেশ থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়।
আর ফ্যাসিবাদের দোসরদের কঠোরভাবে প্রতিহতের কথা বলেন তথ্য উপদেষ্টা। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি ব্যানারে ১৭৩ আহত শিক্ষার্থীকে জানানো হয় সম্মান। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 14 ফেব্রুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে হজ সংক্রান্ত সকল চুক্তি শেষ করতে হবে। এরপর আর সময় বাড়াবে না সৌদি সরকার। বেসরকারি উদ্যোগে নিবন্ধিত কোনো ব্যক্তি হজে যেতে না পারলে এর দায় সেই এজেন্সির, এমন হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। এজেন্সি যদি হাজিদের সাথে 2025 সালের হজ প্রস্তুতির অগ্রগতি জানতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধর্ম উপদেষ্টা। জানান, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সকল কার্যক্রম ও সৌদি সরকারের সাথে চুক্তি সম্পন্ন করেছে সরকার। বেসরকারি এজেন্সিগুলোকে আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি শেষ করতে হবে। এই সময়ে চুক্তি করতে না পারার কারণে কোনো নিবন্ধিত কেউ হজে যেতে না পারলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে নিবন্ধিত হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবার হজযাত্রীদের বিমান টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট বা কারসাজি করতে দেয়া হবে না। উপদেষ্টা বলেন, নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে 72 ঘন্টার মধ্যে টিকিট কাটতে হবে। সিন্ডিকেট ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা যাবে না। মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। এবছর থেকে শিশুদের হজে নেওয়া যাবে না বলে জানান ধর্ম উপদেষ্টা। এখানে বলা আছে শিশুদেরকে নেওয়া যাবে না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার 10ম দিনে প্রায় সব স্টলেই ছিল দর্শনার্থী ও পাঠকের ভিড়। তার ঠেলেই বই কিনছেন বইপ্রেমীরা। সোমবার নতুন বই এসেছে 84টি। তবে একটি বই নিয়ে হট্টগোল ও বাকবিতণ্ডার কারণে বন্ধ করে দেওয়া হয় একটি স্টল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অমর একুশে বইমেলায় প্রতিদিন আসছে বৈচিত্র্যময় নতুন নতুন বই। সমাগম ঘটছে প্রচুর পাঠক দর্শনার্থীর। মেলায় তরুণদের আনাগোনাই বেশি। প্রতিদিনই নতুন বইয়ের খোঁজে ভিড় করছেন তারা। বরাবরের মতোই ছিল ভিন্ন ধর্মী বইয়ের প্রতি ঝোঁক। এক একজনের এক এক রকম চয়েস থাকে, সো বই সব ধরনের থাকা উচিত, ফিল্টার আউট করার কোনো প্রবলেম নেই। শেখার জন্য যে বইটা, সেগুলোর প্রতি আসলে তাদের আগ্রহটা একটু কম। আশা করা যায় এটা বাড়বে। নতুন নতুন অনেক লেখক তো আসছে, ওনাদের বইগুলো ভাবে একটু দেখাশোনা করা হচ্ছে। আমার তরুণ লেখকদের বই পছন্দ বেশি। লেখকরা বলছেন, বাক স্বাধীনতায় গুরুত্ব দিয়ে মুক্ত চিন্তার ব্যক্তিত্ববান লেখক হওয়া উচিত তরুণদের। এই পৃথিবীর ইতিহাসটা হচ্ছে যে কি, শুধু বিবর্তনের ইতিহাস, ভাঙচুরের ইতিহাস এবং নবায়নের ইতিহাস। এই নবায়নটা যদি এই না হয়, ভিন্নমত না হয়, সেটা আর নবায়ন হবে না। ওখানে স্থবির হয়ে যাবে, পৃথিবী স্থবির হয়ে যাবে, সমস্ত কিছু স্থবির হয়ে যাবে। তাই ভিন্নমতকে, ভিন্ন ভাবনাকে আমি সম্মান জানাই। লেখক হতে গেলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব থাকতে হবে। আমার মনে হয় যে লেখালেখির ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়া উচিত। এদিকে সোমবার সন্ধ্যায় অমর একুশে বইমেলায় নির্বাসিত এক লেখকের বই প্রকাশ ও বিক্রির অভিযোগে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। পরে সব্যসাচী নামে স্টলটি বন্ধ করে দেওয়া হয়। যেটা দাবি করতেছে, আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরো কিছু হয়তো বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে, এটা আমরা কথা বলেছি। তবে ওই লেখকের বই মেলায় নেই বলে জানায় বাংলা একাডেমি। সচেতন ভাবে গিয়েছি, গিয়ে যে 2টা বইয়ের কথা আমরা শুনেছি, তো সেখানে গিয়ে ওই ধরনের কোনো বই আমরা ওই স্টলে দেখি নাই। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি মব ও দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আইন নিজের হাতে তুলে না নিতে কঠোর হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
পরিবেশ বান্ধব ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ দেয়া হয়। রিয়ানা আজাদ ও সঙ্গীত হাসান অসাধারণ ফলাফলের জন্য লাভ করেন মিয়ান স্বর্ণপদক। পরিবেশ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়েছে। সমাবর্তনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আব্দুর রব, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক ডক্টর ট্যামসিন ব্র্যাডলি সহ অন্যান্যরা। রমজান ও ঈদ সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে মিডিয়া ফেলোশিপের আয়োজন করে। এতে কসমেটিক্স ও স্কিন কেয়ার খাত নিয়ে প্রতিবেদন তৈরি করে পুরস্কার জেতেন ৩ গণমাধ্যম কর্মী। পরে ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানান, ঈদকে সামনে রেখে বাজার তদারকির বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ফলাফল কি হবে সেটা নিয়ে ভাবছেন না টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান বললেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুরে ৩য় দিনের অনুশীলন শুরুর আগে এসব কথা বলেন সিমন্স। অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো দল। হোম অফ ক্রিকেটের সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন শান্ত, মুশফিক, সৌম্য সরকাররা। নেটে বল হাতে গতির ঝড় তোলার আগে ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগী দেখা গেছে পেসার নাহিদ রানা, তানজিম সাকিবদের। ফিল সমন্স থেকে শুরু করে মোহাম্মদ সালাউদ্দিন, মোশতাক আহমেদ, কোচিং স্টাফের তৎপরতাও ছিল যথারীতি ক্রিকেটারদের ঘিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। ট্রফির জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা খেলার মধ্যেই ছিল। প্রস্তুতি পর্বে দিন ও রাতের আলোয় ব্যাটিং বোলিং করছে। দুবাই পাকিস্তানের কন্ডিশনের সাথে বাংলাদেশের যথেষ্ট মিল আছে। ফলাফল নিয়ে আপাতত ভাবছি না, ভালো খেলাটাই থাকবে মূল লক্ষ্য। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।